কফিলউদ্দিন ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিডিও ক্লাসে আমি মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কফিলউদ্দিন ডিগ্রি কলেজ, চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ গোটা বিশ্ব মরণব্যাধি কোভিড-19 আক্রান্ত। পুরো বিশ্বটাই বর্তমানে খুব খারাপ সময় অতিবাহিত করছে। আমি আশা করি তোমরা এই দুঃসময়েও আল্লাহর রহমতে তোমাদের পরিবার পরিজন নিয়ে বাসায় সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের অন্তর্গত বাংলাদেশের আইনসভা অর্থাৎ জাতীয় সংসদ সম্পর্কে আলোচনা করব। পঞ্চম অধ্যায়টির নাম হলো বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। বাংলাদেশের রাষ্ট্রীয় কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বাংলাদেশের সরকারের 3টি বিভাগ বা শাখা রয়েছে। এই 3টি বিভাগ হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই বিভাগগুলোর মধ্যে আইন বিভাগ গণতন্ত্রের চালিকা শক্তি হিসাবে কাজ করে। বাংলাদেশের আইন বিভাগ জাতীয় সংসদ নামে পরিচিত। এবার আসো, প্রথমেই আমরা জানব জাতীয় সংসদ কি। বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা। এই সংস্থা এদেশের জনগণের মন মানসিকতার সাথে সামঞ্জস্য রেখে এবং রাষ্ট্রের ইতিহাস, ঐতিহ্য ও পরিবেশ পরিস্থিতির সাথে মিল রেখে নতুন আইন তৈরি করে এবং প্রচলিত আইনকে পরিবর্তন বা সংশোধন করে। এখানে একটি কথা বলে রাখা ভালো, সেটা হলো জনগণের মন মানসিকতার সাথে সামঞ্জস্যহীন এবং একটা রাষ্ট্রের পরিবেশ পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন জাতীয় সংসদ সদস্যরা তৈরি করেন না। কারণ ওই ধরনের আইন দ্বারা জনগণ উপকৃত হয় না, জনগণের মঙ্গল সাধিত হয় না, বা জনগণ ওই ধরনের আইন মানতেও চায় না। এবার আসো, আমি জাতীয় সংসদের গঠন সম্পর্কে আলোচনা করব। 1972 সালের সংবিধান মোতাবেক 65 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন করা হয়। এই আইনসভার নামকরণ করা হয় জাতীয় সংসদ। ইংরেজিতে একে বলা হয় দ্য হাউস অব দ্য নেশন। রাজধানী ঢাকায় জাতীয় সংসদের অবস্থান। বাংলাদেশের জাতীয় সংসদ সর্বমোট 350 জন সদস্য নিয়ে গঠিত। এর মধ্যে 300 জন সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে 300টা নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়। বাংলাদেশের পুরো ভূখণ্ডকে 300টা নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয়। প্রত্যেকটি নির্বাচনী এলাকা থেকে একজন করে সাধারণ সদস্য নির্বাচিত হয়, যাদেরকে আমরা ইংরেজিতে এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট বলে থাকি। বাকি 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। মহিলা সদস্যগণ সংসদের নির্বাচিত সদস্যদের ভোটে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে নির্বাচিত হন। তবে মহিলারা অন্যান্য নির্বাচনী এলাকা থেকেও সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়ে আসতে পারবেন। জাতীয় সংসদের মেয়াদকাল 5 বছর। জাতীয় সংসদ প্রথম অধিবেশন থেকে এর সময়কাল শুরু হয়। তবে রাষ্ট্রপতি চাইলে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মেয়াদ পূর্ণের আগেও সংসদ ভেঙে দিতে পারেন। জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনার জন্য একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতীয় সংসদ নেতা নির্বাচিত হন। আসন সংখ্যার দিক দিয়ে নির্বাচনের দ্বিতীয় স্থান অর্জনকারী দলের প্রধান সংসদে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন কমিটি গঠন করে সংসদে তার কার্যক্রম সম্পাদন
ও গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হয়। এবার আমরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতাগুলো সম্পর্কে আলোচনা করব। জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদে। যোগ্যতা: কোনো ব্যক্তিকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ২ নাম্বার, অনূন্য ২৫ বছর বয়স্ক হতে হবে। ৩ নাম্বার, তার নাম জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা অন্তর্ভুক্ত থাকতে হবে। অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় প্রার্থীর নাম অন্তর্ভুক্ত না থাকলে তিনি কখনো প্রার্থী হতে পারবেন না। এবার আমরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্যতাগুলো সম্পর্কে বলব। ১, যদি কোনো ব্যক্তি আদালত কর্তৃক অপ্রকৃতস্থ বলে ঘোষিত হন। অর্থাৎ অপ্রকৃতস্থ শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক আচরণ করেন যিনি, অর্থাৎ পাগল, উন্মাদ এই ধরনের ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ২ নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি দেউলিয়া ঘোষিত হওয়ার পর যদি দায়মুক্ত না হয়ে থাকেন। ৩ নাম্বার, যদি ঋণ খেলাপি হন। ৪ নাম্বার, যদি তিনি অন্য রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন বা অন্য রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন। ৫, যদি কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে অনূন্য ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হন এবং মুক্ত হওয়ার পর ৫ বছর অতিক্রম না করে। ৬ নম্বরে হচ্ছে আইনের দ্বারা অযোগ্য ঘোষিত নয় এমন পদ ব্যতীত যদি কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের এমন কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন। সাথে হচ্ছে যদি কোনো ব্যক্তি আইনের দ্বারা নির্বাচনে অযোগ্য ঘোষিত হন। এবার আমরা জাতীয় সংসদ সদস্য পদ শূন্য হওয়ার কারণগুলো সম্পর্কে বলবো। আর বাংলাদেশের সংবিধানের ৬৭ নম্বর অনুচ্ছেদে এই কারণগুলো সম্পর্কে বলা হয়েছে। প্রথমত কারণ, যদি কোনো সংসদ সদস্য নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনের তারিখ হতে ৯০ দিনের মধ্যে নির্ধারিত শপথ বাক্য পাঠ না করেন বা শপথপত্রে স্বাক্ষর প্রদান না করেন, তাহলে তার আসন শূন্য হয়ে যাবে। তবে তার আসন শর্ত থাকে যে অনুরূপ মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে স্পিকার যথার্থ কারণে তা বর্ধিত করতে পারবেন। এবার ২ নম্বর কারণ সম্পর্কে বলতেছি। সংসদের অনুমতি না নিয়ে তিনি একাধিক্রমে যদি ৯০ বৈঠক দিবস সংসদে অনুপস্থিত থাকেন। ৩ নম্বর, জাতীয় সংসদ ভেঙে গেলে সংসদ সদস্য পদ শূন্য হবে। কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হবার পর তিনি যদি উক্ত দল ত্যাগ করেন বা সংসদে দলের বিপক্ষে ভোট দেন অথবা দলের নির্দেশ অমান্য করে সংসদে অনুপস্থিত থাকেন বা ভোটদানে বিরত থাকেন, তবে তিনি সংসদ পদ হারাবেন। ৫ নম্বরে হচ্ছে কোনো সংসদ সদস্য স্পিকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে যদি পদত্যাগ করেন, তাহলে তার আসন শূন্য হবে। ৬ নম্বর, কোনো ব্যক্তি একাধিক আসন থেকে নির্বাচিত হলে সর্বশেষ নির্বাচনের ৩০ দিনের মধ্যে তিনি কোন এলাকার প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক তা নির্বাচন কমিশনকে জানালে অন্যান্য আসন শূন্য হবে, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে না জানালে তার সকল আসন শূন্য হয়ে যাবে। এবার আমরা জাতীয় সংসদের মেয়াদ সম্পর্কে আলোচনা করব। জাতীয় সংসদের মেয়াদকাল ৫ বছর। এই সময় শেষ হবার পূর্বে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারেন। তবে স্বাভাবিক নিয়মে প্রথম অধিবেশনের দিন হতে
শুরু করে 5 বছর পূর্ণ হলে সংসদ ভেঙে যাবে। তবে রাষ্ট্রপতি যদি মনে করেন যে প্রজাতন্ত্র কোনো যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে, তখন সংসদ আইন দ্বারা অনধিক 1 বছর কাল সংসদের মেয়াদকাল বৃদ্ধি করে দিতে পারেন। তবে যুদ্ধ শেষ হলে বর্ধিত মেয়াদ কোনো ক্রমেই 6 মাসের বেশি করা যাবে না। সংসদের কোরাম সম্পর্কে আমি এখন বলবো। কোরাম শব্দের অর্থ ন্যূনতম উপস্থিতি সংখ্যা। সংসদের কাজ যেই পরিমাণ সদস্যদের উপস্থিতিতে পরিচালনা করা যায় তাকে কোরাম বলে। বাংলাদেশের সংবিধান অনুসারে কমপক্ষে 60 জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ পরিচালনা করা যায়। সংসদের অধিবেশন চলাকালে কোনো সময়ে উপস্থিতি সংখ্যা 60 জনের কম হয় এবং সেই মর্মে যদি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহলে 60 জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত স্পিকার অধিবেশন স্থগিত রাখবেন বা সংসদ মুলতবি ঘোষণা করবেন। সংসদের অধিবেশন। জাতীয় সংসদের সাধারণ অধিবেশন জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের পর সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান, স্থগিত ও সমাপ্ত ঘোষণা করেন। জাতীয় সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি জাতীয় সংসদের বৈঠকের সময় নির্ধারণ করে দেবেন। জাতীয় সংসদের সাধারণ নির্বাচন ফলাফল ঘোষিত হবার 30 দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হবে। জাতীয় সংসদের অধিবেশন বছরে অন্তত 2 বার বসবে। সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে 60 দিনের বেশি বিরতি থাকবে না। জাতীয় সংসদের অধিবেশনের প্রথম দিনে সবার কার্য পরিচালনার জন্য স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। প্রথম বৈঠকেই সংসদ সদস্যদের মাধ্যমে বিভিন্ন সংসদীয় কমিটি, স্থায়ী কমিটি গঠিত হবে। সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জাতীয় সংসদের নিজস্ব কার্যপ্রণালী বিধি আছে। বাংলাদেশে জাতীয় সংসদের ভাষা বাংলা, তবে কোনো সদস্য স্পিকারের অনুমতিতে ইংরেজিতে বক্তব্য রাখতে পারবেন। এবার আমরা বলবো আজকের আলোচনা থেকে আমরা যা যা শিখতে পারলাম। আজকের আলোচনা থেকে তোমরা জাতীয় সংসদের গঠন সম্পর্কে জানতে পারলে, জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা সম্পর্কে জানতে পারলে, কী কী কারণে জাতীয় সংসদ পদ শূন্য হয় তাও শিখতে পারলে। তাছাড়াও জাতীয় সংসদের মেয়াদ, জাতীয় সংসদের কোরাম, জাতীয় সংসদের অধিবেশন ইত্যাদি সম্পর্কে জানতে পারলে। তোমরা বাসায় ভালো করে পড়বে। আজকের মতো এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।